আচ্ছা দেখ, এখন যে অঙ্কটা করবো দেখো 2 এর দাগের অঙ্কটা, এটা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের অঙ্ক, ঠিক আছে? তো জয়েন্ট প্রোডাক্ট অঙ্কটা কি বলে, যে কোশ্চেনটা পড়ছি এরকম টাইপের অঙ্ক ক্লাসে বহু পড়ানো আছে। বলছে এঞ্জেল কোম্পানি ম্যানুফ্যাকচার ওয়ান মেইন প্রোডাক্ট এ and two by product B1 and B2 for the month of January 2023. Following details are available. Total cost up to separation point. Total cost up to separation point মানে এটাই জয়েন্ট কস্ট। 2 লাখ টাকা তোমাকে অঙ্কে জয়েন্ট কস্ট বলে দিয়েছে। এ হচ্ছে মেইন প্রোডাক্ট আর B1 আর B2 হচ্ছে বাই প্রোডাক্ট। তো বলছে কস্ট আফটার সেপারেশন, ঠিক আছে? সেপারেট হওয়ার পর যে খরচাগুলো করা হচ্ছে তাকে বলে আফটার সেপারেশন কস্ট। তো এটা বাই প্রোডাক্টের বলেছে B1 B2 বলে দিয়েছে। নাম্বার অফ ইউনিট প্রডিউস, কোন ইউনিট কতগুলো প্রডিউস করেছে বলে দিয়েছে। সেলিং প্রাইস পার ইউনিট বলে দিয়েছে। এস্টিমেটেড নেট প্রফিট অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস, প্রফিটের পার্সেন্টেজ বলে দিয়েছে। সেলিং এক্সপেন্সেস কত পার্সেন্ট সেলের ওপর সেটাও বলে দিয়েছে। There are no opening and closing stock. Prepare statement showing allocation of joint cost বের করতে বলেছে। আর বলেছে প্রোডাক্ট ওয়াইজ অ্যান্ড ওভারঅল প্রফিটেবিলিটি অফ দ্য কোম্পানি। তো খুব সুন্দর অঙ্ক দিয়েছে। তো চলো সময় নষ্ট না করে অঙ্কটা এক একটা করে যাক, ঠিক আছে? তো কি বলেছে দেখো, প্রথমে আমরা লিখবো কম্পিউটেশন অফ জয়েন্ট এক্সপেন্স। লেখো কম্পিউটেশন অফ জয়েন্ট এক্সপেন্সেস। কম্পিউটেশন অফ জয়েন্ট এক্সপেন্সেস ফর দ্য বাই প্রোডাক্ট B1 and B2, for the byproduct B1 and B2 হয়ে গেল। এত অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। এত কি ক্লিয়ার, মানে এখন আমাকে তো 3টে প্রোডাক্ট দিয়েছে, একটা মেইন প্রোডাক্ট, একটা আর দুটো বাই প্রোডাক্ট। তো আমি প্রথমে কি করব, বাই প্রোডাক্টের জয়েন্ট এক্সপেন্সেসটা বের করে নেব। আর টোটাল জয়েন্ট এক্সপেন্সেস থেকে বাই প্রোডাক্টের জয়েন্ট এক্সপেন্স বাদ দিলেই মেইন প্রোডাক্টের জয়েন্ট এক্সপেন্সেস বেরিয়ে যাবে। তাহলে আমরা দাগ কাটবো, একটা B1 এর ঘর, একটা B2 এর ঘর। B1 আর একটা B2, এটা তো পার্টিকুলারস হয় সামনের দিকে, এটা জানো তোমরা। প্রথমে কি লিখবো, সেলস। প্রথমে লিখবো সেলস। তো সেলস কত বলেছে দেখো, বাই প্রোডাক্টের কথা বলছি, হ্যাঁ। B1 1800 ইউনিট বিক্রি করেছে। এখানে লিখে দেখাচ্ছি B1 1800 ইউনিট কত করে, 40 টাকা করে। আর B2 3000 ইউনিট 30 টাকা। তো দেখে বুঝতে পারছো, B1 1800 ইউনিট বিক্রি করে 40 টাকা করে, আর B2 3000 ইউনিট 30 টাকা। 3000 ইউনিট 30 টাকা করে হলে 90,000 টাকা, আর 1800 ইউনিট 40 টাকা করে হলে হয় 72,000 টাকা। হয়ে গেল। এর থেকে আমরা মাইনাস করব কি, প্রফিট। দেখো প্রফিট বলেছে কত, B1 এর প্রফিট বলেছে 20%, আর B2 এর প্রফিট 20%। কার উপর, সেলের উপর। তাহলে ব্যাকেটে লেখো প্রফিট, প্রফিটটা লিখে ব্যাকেটে লেখো 20% অন সেলস, সেলের উপর 20%। তাহলে 72,000 টাকার উপর 20% ক্যালকুলেট করা যাক। 72,000 টাকার উপর 20% কত হচ্ছে, 14,400। আর 90,000 20% করলে হয় 18,000। তো 90 থেকে 18 বাদ দিলে কত হয়, 72,000। আর 72,000 থেকে 14,400 বাদ দিলে কত হয়, 57,600। ঠিক আছে। এবার আর কি, আর একটা খরচা ছিল সেলিং এক্সপেন্সেস। দেখো কোশ্চেনে বলেছিল সেলিং এক্সপেন্স, অ্যাকচুয়ালি এটা হলো রিভার্স কস্ট মেথডের অঙ্ক, তোমরা জানো রিভার্স কস্ট করেছো ক্লাসে, অঙ্কগুলো করেছো রিভার্স কস্ট মেথডের অঙ্কগুলো। তাহলে এখানে কি লিখবো, সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্স কার উপর হবে, সেলের উপর। সেলের উপর কত বলেছে, 15%। 15% অন সেলস, লেখো 15% অন সেলস। তো সেল ছিল 72,000, তার 15%, 72,000 টাকার উপর 15% কত হচ্ছে, 10,800 টাকা। আর 90,000 উপর 15% করলে কত হচ্ছে, 13,500 টাকা। ঠিক আছে, বাদ দেবো। 57,600 থেকে যদি আমি 10,800 টাকা বাদ দিই, কত হচ্ছে, 46,800।
আর 72,000 থেকে 13,500 বাদ দিলে কত হচ্ছে? 58,500 টাকা। ঠিক আছে, এর থেকে মাইনাস করব পোস্ট, এর থেকে মাইনাস করব পোস্ট সেপারেশন এক্সপেন্সেস বা পোস্ট সেপারেশন কস্ট বলতে পারো, পোস্ট সেপারেশন কস্ট। দেখো অঙ্কে পোস্ট সেপারেশন কস্ট কত বলেছিল? এই যে কস্ট আফটার সেপারেশন মানে পোস্ট সেপারেশন কস্ট 35,000 আর 24,000। লেখো 35,000 আর 24,000। এখানে লিখবো 35,000 আর এখানে লিখবো 24,000। তাহলে কত হচ্ছে বাদ দাও? 46,800 থেকে যদি আমরা 35,000 টাকা বাদ দিই কত হচ্ছে? 11,800। আর 58,500 থেকে যদি আমরা 24,000 টাকা বাদ দিই কত হচ্ছে? 34,500 টাকা। যেটা বেরোলো তাকে বলা হয় শেয়ার অফ জয়েন্ট কস্ট, শেয়ার অফ জয়েন্ট কস্ট। ঠিক আছে, তো বুঝতে পারলে দুটো বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট কত কত বের করে ফেললাম। এবার আমরা কি করব? এবার আমরা করব জয়েন্ট কস্ট অফ মেইন প্রোডাক্ট। লেখো, নিচে লেখো এবার শেয়ার অফ জয়েন্ট কস্ট, শেয়ার অফ জয়েন্ট কস্ট অফ মেইন প্রোডাক্ট। ঠিক আছে, তো কি করে করবো এটা? ছোট্ট একটা দাগ কেটে করলে এমনিও করা যেত। তো কি লিখবো? টোটাল জয়েন্ট কস্ট। অঙ্ক দেখো, টোটাল জয়েন্ট কস্ট আমাদের কত বলেছিল? টোটাল জয়েন্ট কস্ট বলেছিল 2 লাখ টাকা। লিখবো 2 লাখ টাকা টোটাল জয়েন্ট কস্ট। ওরা অঙ্কে বলেছিল টোটাল কস্ট আপ টু সেপারেশন পয়েন্ট, এটাকে জয়েন করবে, 2 লাখ টাকা বলেছিল। তার থেকে মাইনাস করব আমরা শেয়ার অফ জয়েন্ট কস্ট, শেয়ার অফ জয়েন্ট কস্ট অফ বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। কত দুটো বাই প্রোডাক্ট? একটা 11,800 আর একটা 34,500। 34 আর 11 45, 46,300 টাকা। তো 2 লাখ থেকে 46,300 বাদ দাও, কত হচ্ছে? 1,53,700 টাকা। এটা হলো মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট। বেরিয়ে গেল, বেরিয়ে গেল। এবার আমাদের যেটা বের করতে হবে প্রোডাক্ট ওয়াইজ অ্যান্ড ওভারঅল প্রফিটেবিলিটি অফ দ্য কোম্পানি, এটা বের করতে হবে। তাহলে লেখো স্টেটমেন্ট শোয়িং, এর পরের ওয়ার্কিংসটা হবে ওয়ার্কিংস না মানে নেক্সট পার্টটা বের করবো। স্টেটমেন্ট শোয়িং প্রোডাক্ট ওয়াইজ অ্যান্ড টোটাল প্রফিটেবিলিটি, প্রোডাক্ট ওয়াইজ অ্যান্ড টোটাল প্রফিটেবিলিটি। একটা মেন প্রোডাক্টের ঘর করব আর দুটো বাই প্রোডাক্টের ঘর করবো, টোটালে ঘর করবো। টোটালে ঘর করবো কেন? টোটাল প্রফিটেবিলিটি বের করতে বলেছি। টোটালের ঘর, ঠিক আছে, দুটো বাই প্রোডাক্টের ঘর আর একটা মেন প্রোডাক্টের ঘর। ঠিক আছে, লিখবো এখানে মেন প্রোডাক্ট, মেন প্রোডাক্টের নাম ছিল এ, তারপর ছিল বাই প্রোডাক্ট B1, আবার লিখবো বাই প্রোডাক্ট B2 আর এখানে লিখবো টোটাল। ঠিক আছে, আর এখানে কি ছিল? এখানে পার্টিকুলার ছিল। তো সবার প্রথম আমরা কি লিখবো? সেলস। সবার প্রথম আমরা লিখবো সেলস। ঠিক আছে, বাই প্রোডাক্টের সেল তো অলরেডি বের করে ফেলেছি 72,000 আর 90,000। বাই প্রোডাক্টের সেল আমরা বের করে ফেলেছি 72,000 আর 90,000, কিন্তু মেন প্রোডাক্টের সেল বের করিনি। ওটা বের করে দিই। মেন প্রোডাক্টের সেল, মেন প্রোডাক্ট কতগুলো? 4,000 ইউনিট 100 টাকা করে, মানে 4 লাখ টাকা। এখানে লিখে দিই 4,000 ইউনিট 100 টাকা করে, মানে 4 লাখ টাকা হয়ে গেল। এবার এর থেকে একটা করে খরচা বাদ দেবো। প্রথমে আমরা
বাদ দেবো কি প্রি সেপারেশন কস্ট, মানে যাকে জয়েন্ট কস্ট বলে, প্রি সেপারেশন কস্ট, যাকে জয়েন্ট কস্ট বলে। তাহলে কত ছিল? মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট 1,53,700, আর বাই প্রোডাক্ট মানে B1 এর জয়েন্ট কস্ট 11,800, আর B2 34,500 টাকা। ঠিক আছে তো? একবারে বাদ দিই। এবার বাদ দেবো কি পোস্ট সেপারেশন কস্ট। পোস্ট সেপারেশন কস্ট কত কত ছিল দেখো। পোস্ট সেপারেশন কস্ট B1 মানে বাই প্রোডাক্ট 1 আর বাই প্রোডাক্ট 2 ছিল 35,000 আর 24,000। এখানে লিখবো 35,000 আর 24,000। ঠিক আছে তো? কিন্তু মেন প্রোডাক্টের কোনো পোস্ট সেপারেশন কস্ট ছিল না। এবার আরো কিছু খরচা ছিল যেগুলো বাদ দিতে হবে, সেটা তোমার সেলিং এক্সপেন্সেস ছিল। তো সেলিং এক্সপেন্সেসটাও বাদ দেবো। সেলিং এক্সপেন্সেস কি ছিল? সেলিং এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস ছিল তোমার সেলের মানে B1 আর B2 সেলিং আমি অলরেডি বের করেই ফেলেছি। B1 আর B2 10,800, 13,500। এখানে লিখে দেবো 10,800, 13,500। কিন্তু মেন প্রোডাক্টের সেলিং এক্সপেন্সেস কত ছিল? মেন প্রোডাক্টের 20% ছিল, সেলের উপর 20%, 4 লাখের 20% কত হয়? 80,000। তা এত অব্দি বাদ দাও, এত অব্দি বাদ দিয়ে দেখো কি বেরোচ্ছে। এত অব্দি বাদ দিয়ে দেখো কি বেরোচ্ছে। তাহলে ক্যালকুলেটর নিলাম, 4 লাখ মাইনাস 1,53,700 মাইনাস 80,000 কত হচ্ছে? 1,66,300। ঠিক আছে তো? এবার এইগুলো করি, 72,000 মাইনাস 11,800 মাইনাস 35,000 মাইনাস 10,800 কত হচ্ছে? 14,400 হয়ে গেল। এবার B2 কত হচ্ছে? 90,000 মাইনাস 34,500 মাইনাস 24,000 মাইনাস 13,500 কত হচ্ছে? 18,000। যেটা বেরোলো এটাকে বলা হয় প্রফিট, যেটা বেরোলো এটাকে বলা হয় প্রফিট। হয়ে গেল। এবার ওভারঅলটা করো, ওভারঅলটা করো। সেল কত? ওভারঅল কত হবে? 4 লাখ যোগ 72,000 যোগ 90,000 কত হচ্ছে? 5,62,000। প্রি সেপারেশন কস্টের টোটাল কত ছিল? 2 লাখ টাকা ছিল, আগেই আমরা ক্যালকুলেট করে নিয়েছি। টোটাল 2 লাখ টাকা ছিল, এটা 2 লাখ টাকা। আর এটা কত ছিল? 30, 20, 50 আর 9 মানে 59,000 পোস্ট সেপারেশন কস্ট। আর সেলিং এক্সপেন্স কত ছিল? 80,000 যোগ 10,800 যোগ 13,500 কত হচ্ছে? 1,04,300। বাদ দাও, 5,62,000 মাইনাস 2 লাখ মাইনাস 59,000 মাইনাস 1,04,300 কত হচ্ছে? 1,98,700। এটা হলো প্রফিট। ঠিক আছে? এবার এবার কি করব? লিখবো পার্সেন্টেজ অফ প্রফিট, কত পার্সেন্ট প্রফিট বেরোলো। ঠিক আছে? মেন প্রোডাক্ট কত পার্সেন্ট প্রফিট হয়েছে, বাই প্রোডাক্ট কত পার্সেন্ট প্রফিট হয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা বের করবো। তাহলে ওভারঅল কত পার্সেন্ট প্রফিট হয়েছে। প্রফিট বের করার ফর্মুলা কি আমরা জানি? প্রফিট বাই সেলস, প্রফিট বাই সেলস ইন্টু 100। তাহলে করো। এখানে প্রফিট কত ছিল? মেন প্রোডাক্টের 1,66,300। তাহলে এখানে লেখো 1,66,300 বাই সেল কত? 4 লাখ ইন্টু 100 কত হচ্ছে? 1,66,300 বাই 4 লাখ ইন্টু 100 কত হচ্ছে? 41.57%। এখানে প্রফিট কত? 14,400 ডিভাইডেড বাই সেল কত ছিল? 72,000 ইন্টু 100 কত হচ্ছে? 14,400
বাই 72,000 ইন্টু 100 কত হচ্ছে 20%। তারপর 18,000 বাই সেল 90,000 ইন্টু 100 কত হচ্ছে 18,000 বাই 90,000 ইন্টু 100 করলে 20। লাস্টেরটা 1,98,700 বাই 5,62,000 ইন্টু 100 35.35%। ব্যাস, ওভারঅল হলো এটা। তো এই হলো অঙ্ক, তাহলে অঙ্কটা বোঝা গেল। আচ্ছা, এখন যে অঙ্কটা করবো দেখো 3 দাগের অঙ্কটা, এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টের অঙ্ক। বলছে দ্য স্ট্যান্ডার্ড ডিটেলস আর এভেলেবেল ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্ট অ্যান্ড কস্ট অ্যাকাউন্ট অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ। ইফ প্রফিট ডিভিডেন্ড ইজ ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ইজ ₹2,50,000, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ওয়াইজ প্রফিট 2.5 লাখ টাকা বলে দিয়েছে। প্রিপেয়ার আ রিকন স্টেটমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। মোট কথা তোমাকে ফিনান্সের প্রফিট 2.5 লাখ টাকা বলে দিয়েছে, তোমাকে কস্টের প্রফিট বের করতে বলেছে। তাহলে চলো দাগ কেটে এখানে লিখি প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট। তো প্রথমে লিখবো আমাকে ফিনান্সের প্রফিট দিয়েছে, তাহলে আমাকে লিখবো প্রফিট, এখানে লিখবো প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ওয়াইজ প্রফিট কত বলছে 2.5 লাখ টাকা, তাহলে লিখবো 2.5 লাখ টাকা। আমাকে কস্টের প্রফিট বের করতে হবে, যোগ চিহ্ন দেবো আর নিচের দিকে ধরো এখানে বিয়োগ চিহ্ন দেবো, যেগুলো অ্যাড হবে সেগুলো অ্যাডে করবো, যেগুলো লেস হবে লেসে। এক একটা করে আমরা পয়েন্ট বের করবো। দেখো প্রথমে বলছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ঠিক আছে, আমরা কোন বই থেকে এগোচ্ছি? ফিনান্স বই থেকে এগোচ্ছি। বলছে দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কস্টে কত দেখিয়েছি 10,000 টাকা, আর ফিনান্স দেখিয়েছি 13,500 টাকা। তাহলে আমাকে যেহেতু ফিনান্স থেকে অঙ্ক স্টার্ট করছি, তাই আমাকে দেখতে হবে ফিনান্সে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি। স্যার পরিষ্কারভাবে দেখে বোঝা যাচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আপনি ফিনান্সে বেশি দেখিয়েছেন। কত টাকা? 3,500 টাকা বেশি দেখিয়েছেন। আর ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আমরা কি জানি? খরচা। খরচা, তো খরচা আমরা ফিনান্সে বেশি দেখিয়েছি। ঠিক আছে, খরচা ফিনান্সে বেশি দেখানোর ফলে আমার প্রফিট কি হবে? স্যার প্রফিট কমে যাবে। তাহলে এখন প্রফিটটাকে বাড়াতে হবে। তাহলে বোঝা গেল কি বললাম? তোমাকে দেখতে হবে, যেহেতু তুমি ফিনান্স ধরে এগোচ্ছ, তাই তোমাকে দেখতে হবে ফিনান্সে বেশি দেখিয়েছি না কম দেখেছি। স্যার ফিনান্সে বেশি দেখিয়েছি, আর ফিনান্সে খরচা, আর এটা খরচা ওপেনিং র মেটেরিয়াল খরচা, তা ফিনান্সে খরচা বেশি দেখানোর ফলে তোমার প্রফিট কমে গেছে। এখন প্রফিটটাকে বাড়াতে হবে, অ্যাড করতে হবে। কি লিখবে? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 3,500, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 3,500। 13,500 মাইনাস 10,000। নেক্সট, এবার বলো ফিনিশ গুডস। ঠিক আছে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, এটাও বুঝতে পারছো। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এটা আমরা কোন দিক পাই? আমরা যে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, এটাও এক ধরনের খরচ। ঠিক আছে, তো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস ফিনান্সে বেশি দেখিয়েছি কম দেখিয়েছি? ফিনান্সে কম দেখিয়েছি, খরচা কম দেখিয়েছো। খরচা তুমি 5,000 টাকা কম দেখিয়েছো, আর খরচা কম দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, আমি কমাতে হবে। মাইনাস করবে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 5,000 টাকা। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 5,000। নেক্সট,
দেখো আমাদের 1 নম্বর পয়েন্ট হয়ে গেল, 2 নম্বর পয়েন্টে চলে আসি, ক্লোজিং স্টক। তো তোমরা প্রত্যেকে জানো ক্লোজিং স্টক কোন দিকে বসাতাম, কেইট দিকে বসাতাম, কেইট দিকে মানে ইনকাম। এবার দেখো ফিনান্সে ইনকাম বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? ফিনান্সে ইনকাম বেশি দেখিয়েছি, কেন? ফিনান্সে তুমি 50 দেখিয়েছো আর কস্টে 45 দেখিয়েছো, ফিনান্সে তুমি 5,000 টাকা বেশি দেখিয়েছো। তো ইনকাম 5,000 টাকা বেশি দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমাতে হবে। তাহলে মাইনাস করবে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 5,000 টাকা। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 5,000 টাকা। নেক্সট ফিনিশ গুডস এটাও তো ট্রেডিং এর কেইটে আসে, তুমি জানো ফিনিশ গুডস কোন কেইট দিকে আসে, মানে কেইট দিক মানে ইনকাম। এবার দেখতে হবে ফিনান্সে বেশি দেখি না কম দেখিয়েছো? স্যার ফিনান্সে 2,000 টাকা ফিনিশ গুডস কম দেখিয়েছি, ঠিক আছে, 2,000 টাকা কম দেখিয়েছে, তাহলে ইনকাম কম দেখানোর ফলে প্রফিট কমে গেছে, প্রফিট বাড়াতে হবে, 2,000 টাকা অ্যাড করবে। কি লিখবো? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 2,000। এই পয়েন্টটাও হয়ে গেল। এবার 3 নম্বর বলেছে কি, প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ ইফ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। প্রিলিমিনারি এক্সপেন্সেস, তো জানো প্রিলিমিনারি এক্সপেন্সেস এমন এক ধরনের খরচা, এটা কোম্পানি তৈরি হওয়ার আগে হয়, আগে করা হয়, কোম্পানি তৈরি হওয়ার আগেই খরচাটা করা হয়। প্রিলিমিনারি এক্সপেন্সেস তোমার কোশ্চেনে যে বলেছে না প্রিলিমিনারি এক্সপেন্সেস, এটা হচ্ছে ফিনান্সে দেখানো হয়, কস্টিং এর আসে না, কস্টিং এ আসে না, ফিনান্সে দেখানো হয়। তাহলে আমরা এইভাবে অ্যানালাইসিস করব, ফিনান্সে দেখানোর ফলে কষ্ট দেখানো হয়নি, ফিনান্সে দেখিয়েছ, ফিনান্সে দেখানোর ফলে ফিনান্সের প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, অ্যাড করতে হবে। প্রিলিমিনারি এক্সপেন্সেস অ্যাড করবে 1,800 টাকা। লেখো প্রিলিমিনারি এক্সপেন্সেস কত করবে? 1,800 টাকা। নেক্সট ডিভিডেন্ড রিসিভড। ডিভিডেন্ড রিসিভ এটা কিন্তু কষ্টে আসে না, এটা ফিনান্সেই আসে, ঠিক আছে, ফিনান্সে রিসিভ মানে ইনকাম, ফিনান্সের কেইট দিকে নিয়েছো, কেইট মানে ইনকাম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিটটাকে কমাতে হবে, মাইনাস করবে ডিভিডেন্ড রিসিভ 4,000 টাকা। মাইনাস করবে ডিভিডেন্ড রিসিভ কত টাকা? 4,000 টাকা। সোজা চ্যাপ্টার, সোজা চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার, এখান থেকে আসলে অবশ্যই করবে পরীক্ষায়, একদম ইজি অঙ্ক। লাস্ট পয়েন্ট বলছে ওভারহেড পেড 89,000 বাট রিকভার্ড 85,000। এই ওভারহেড পেড মানে তুমি ফিনান্সে পেড যখনই বলছো না, তুমি ফিনান্সে দেখিয়েছো 89,000 টাকা, কিন্তু রিকভার মানে কস্টে তুমি দেখিয়েছো 85,000 টাকা। তাহলে ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? স্যার ফিনান্সে 4,000 টাকা খরচা বেশি দেখিয়েছি, খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কমে গেছে, প্রফিট বাড়াতে হবে, তাহলে তোমাকে 4,000 টাকা অ্যাড করতে হবে, লেখো ওভারহেড বলে 4,000 টাকা অ্যাড। 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 4 10, 10,000, 11,300 টাকা। টোটাল কত হলো? 2,61,300। এখানে কি হচ্ছে? 5 আর 5 10, 10 আর 4 14, তাহলে 2,61,300 থেকে 14,000 বাদ দিয়ে দাও, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। 2,61,300 থেকে যদি তুমি 14,000 টাকা বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 2,47,300। এটা হলো তোমার কারেক্ট অ্যান্সার। কি লিখবো? প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট। শেষ হয়ে গেল অঙ্কটা। করবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ফর দ্য মান্থ অফ মার্চ 2023 অফ XYZ কোম্পানি লিমিটেড। ইউ আর রিকোয়ার্ড টু এন্টার দ্য ট্রানজাকশন ইন কস্ট বুকস আন্ডার কস্ট কন্ট্রোল অ্যাকাউন্টিং সিস্টেম। তো তোমাকে 3টে পয়েন্টে জার্নাল করবে, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কি বলেছে, প্রথমে বলে ম্যাটেরিয়াল পারচেস। তো বলেছে তোমাকে ম্যাটেরিয়াল পারচেস, এবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেস করেছো 80,000 টাকা, আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেস করেছো 10,000 টাকা। তাহলে এন্ট্রি তো করাই যাবে, তা ম্যাটেরিয়াল পারচেস করেছো, তাহলে ম্যাটেরিয়াল পারচেস করলে জার্নাল কি হয়? ম্যাটেরিয়াল পারচেস করলে জার্নাল হবে তোমার স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। তো প্রথম জার্নাল লেখো, চলো, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। ফার্স্ট জার্নাল লিখবো স্টোরস
লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 45,000। 45,000। এই যে 45,000 টাকার ম্যাটেরিয়াল কিনলাম, এর মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত? এর মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত আছে? এর মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 80 আর ইনডাইরেক্ট 90। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোথায় চলে যায়? কোম্পানি, ধরো একটা বড় বড় কোম্পানি যে ম্যাটেরিয়াল পারচেজ করে, প্রোডাকশন করার জন্য ম্যাটেরিয়াল কেনে, তো ম্যাটেরিয়াল পারচেজ করে কোথায় রাখে? গোডাউনে। হ্যাঁ, গোডাউনে রাখবে। তো গোডাউন থেকে মালগুলো কোথায় যাবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল গুলো চলে যাবে ফ্যাক্টরিতে প্রোডাকশন করার জন্য। তাই আমরা কি লিখবো? 2 নম্বর লিখবো WIP মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস লেজার কন্ট্রোল। টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত হবে? 40,000। 40,000। আচ্ছা, আমার একটু অ্যামাউন্টটা ভুল লেখা হয়ে গেছে। এখানে ছিল 80 আর 10 90,000 টাকা। টোটাল ছিল 90,000 টাকা, আমি 45,000 টাকা লিখে দিয়েছি। এটা লিখবো 90,000। এটা লিখবো 90,000 টাকা, ঠিক আছে? 90,000 টাকার মধ্যে 80,000 টাকা ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এখানে লিখবো 80,000 টাকা। লিখবো 80,000। আর বাকি 10,000 টাকা ম্যাটেরিয়াল কি? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। তো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কি লিখবো? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল চলে যাবে তোমার, কি লিখবো এখানে? WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। লেখো WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 3 নম্বর। 3 নম্বর এটা করলাম। 2 নম্বরটা করলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল। 3 নম্বর কি? আমি তো ম্যাটেরিয়াল কিনি 90,000 টাকা, তখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল 80 আর 10,000 টাকা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা কোথায় চলে যাবে? লেখো ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। 10,000। 10,000, ঠিক আছে? তো তার মানে অ্যাকচুয়ালি কি হয়, কোম্পানি ধরো ম্যাটেরিয়াল কিনলো, ম্যাটেরিয়াল কিনে তার গোডাউনে রাখলো, টোটাল 90,000 টাকার ম্যাটেরিয়াল কিনলো। তার মধ্যে 80,000 টাকার ম্যাটেরিয়াল, 80,000 টাকার ম্যাটেরিয়াল ফ্যাক্টরিতে পাঠালো প্রোডাকশন করার জন্য। আর বাকি হলো 10,000 টাকা ম্যাটেরিয়াল কি? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। দুটো ম্যাটেরিয়াল হয়, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। এটা তোমাকে বোঝালো। একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল ফ্যাক্টরিতে আবার প্রোডাকশন করার জন্য, বাকি হলো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের জার্নাল কি হবে? WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার। আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের জার্নাল হবে তোমার ফ্যাক্টরি ওভার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার। আচ্ছা, এবার হচ্ছে ওয়েজেস পেড। ওয়েজেস কত টাকা পে করেছো? 80 আর 4 84,000 টাকা। 84,000 টাকা ওয়েজেস পে করেছো। তো ওয়েজেস পে করলে জার্নাল হবে কি? লেখো 4 নম্বর এন্ট্রি লিখবো ওয়েজেস পে করছো। তাহলে ওয়েজেস পে করলে তুমি তুমি বলবে স্যার ওয়েজেস পে করলে নর্মাল অ্যাকাউন্টস এর কথাই যদি বলো, ওয়েজেস টু ক্যাশ। তা ওয়েজেসের, ওয়েজেস তো ওয়েজেসের পাশে একটা লেজার কন্ট্রোল জুড়ে দাও, ব্যাস। ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা বললাম? 84,000 টাকা টু ক্যাশ। ক্যাশের জায়গায় লিখো CLC মানে কস্ট লেজার কন্ট্রোল। এবার এই যে 84,000 টাকা ওয়েজেস পে করলে, তার মধ্যে কিছুটা ডাইরেক্ট ওয়েজেস ছিল, কিছু ইনডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস তো চলে যাবে WIP, ঠিক আছে? ডাইরেক্ট ওয়েজেস চলে যাবে WIP। তাহলে দেখো WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 80,000 টাকা টু ওয়েজেস কন্ট্রোল। হয়ে গেল?
আর বাকি 10,000 টাকা ইনডাইরেক্ট ওয়েজেস। বাট ইনডাইরেক্ট ওয়েজেস কার ইনডাইরেক্ট ওয়েজেস? ইনডাইরেক্ট ওয়েজেস বলতে তোমার বিভিন্ন হতে পারে ইনডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে? ইনডাইরেক্ট বিভিন্ন যেমন অফিস অফিস স্যালারি হতে পারে, ঠিক আছে? সেলিং ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের ওয়েজেস হতে পারে, বিভিন্ন জায়গার ওয়েজেস। তো ইনডাইরেক্ট ওয়েজেস বলতে কোথাকার ইনডাইরেক্ট ওয়েজেস সেটা বলতে হবে, মেনশন করেনি, তাই তো? তাই আমি এখানে কি লিখবো? 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো, লেখো রেসপেক্টিভ ওভারহেড, আমরা লিখতে পারি আমরা রেসপেক্টিভ ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। রেসপেক্টিভ ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। এই যে রেসপেক্টিভ ওভারহেড লিখলাম, এটা তোমার ফ্যাক্টরি ওভারের মধ্যে হতে পারে, অফিস ওভারও হতে পারে, সেলিং ডিস্ট্রিবিউশন ওভারও হতে পারে। কোন ওভারহেড আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তাই আমি লিখলাম রেসপেক্টিভ ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। 4,000 7 নম্বর পয়েন্ট। এবার কি বলেছে দেখো, ফ্যাক্টরি ওভারহেড আর অ্যাডমিন দুটো ইনকার মানে খরচা করা হয়, তাহলে জার্নাল কি লিখবে? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি 50,000 লেখো ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি মানে কস্ট লেজার কন্ট্রোল, পুরোটাই লিখে দিই, টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা ছিল এটা? এটা ছিল 50,000। লিখবো কি? 50,000 50,000। 8 নম্বর পয়েন্ট। এবার অ্যাডমিশন ওভারহেড কত ছিল দেখো, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ছিল তোমার 20,000 টাকা। লেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা ছিল এটা? 20,000। তো লিখবো কি? 20,000 20,000। 9 নম্বর কি বলেছে এখানে? বলেছে এই ফ্যাক্টরি ওভারের টাকাটা আমরা রিকভার করবো। তো জেনারেল ব্যাপার, আমরা জানি এই যে টাকা খরচাগুলো করা হয় না, খরচাগুলো আমরা কাস্টমার থেকে রিকভার করি। তা ফ্যাক্টরি ওভারের টাকাটা রিকভার করবো 45,000। তাহলে এর জার্নালটা করবো, ফ্যাক্টরি ওভার রিকভারের জার্নালটা করবো। লেখো ফ্যাক্টরি ওভার রিকভার করলে তার জার্নাল হবে WIP কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা ছিল? 45,000 টাকা রিকভার করবো, 45,000 টাকা রিকভার করবো। নেক্সট 10 নম্বর। এবার অ্যাডমিনিস্ট্রেশন ওভারের টাকা রিকভার করবো 25,000 টাকা। তাহলে অ্যাডমিশন ওভারের টাকা রিকভার করলে জার্নাল কি হবে? লেখো ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা রিকভার করবো? 25,000 টাকা। 25,000 25,000। 11 নম্বর
এবার দেখো ফ্যাক্টরি ওভারহেডের টাকা বেশি রিকভার করেছি না কম রিকভার করেছি? স্যার কম রিকভার করেছেন, ফ্যাক্টরি ওভারহেড টাকা কম রিকভার করেছেন। তাহলে কম রিকভার করলে জার্নালটা কি হবে দেখো, দেখো তুমি নিজেও বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এই দেখো ফ্যাক্টরি ওভারহেড ডেবিট করেছিলে, ডেবিট ডেবিট কত 50, আবার এখানে ফ্যাক্টরি ওভারহেড ক্রেডিট কত 45, তাহলে কম কত আছে 5,000 টাকা কম আছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমরা কি করেছিলাম, ফ্যাক্টরি ওভারহেড আমরা কম রিকভার করেছিলাম, ঠিক আছে? 5,000 টাকা কম রিকভার করেছিলাম, বাকি আরো 5,000 টাকা কাস্টমার থেকে রিকভার করবো, তাহলে ফ্যাক্টরি ওভারহেডটা কেই হবে। আর ডেবিটে কে বসবে, কস্টিং পিএল, লেখো কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল। কত টাকা ছিল এটা, 5,000 5,000। লাস্ট 12 নম্বর পয়েন্ট। এবার দেখো 12 নম্বর পয়েন্ট, 12 নম্বরটা মানে 12 নম্বর যেটা করবো সেটা অ্যাডমিশন ওভার। অ্যাডমিশন ওভার তোমরা দেখতে হচ্ছে, দেখো ডেবিট করা আছে 20,000, আবার এখানে ক্রেডিট করা আছে 25,000, তাই তো? তার মানে এখানে কি করেছো, অ্যাডমিশন ওভারটা আমরা কি করেছি, অ্যাডমিশন ওভারটা আমরা বেশি রিকভার করে দিয়েছি। তাহলে কি করতে হবে, এন্ট্রি করবো, উল্টে দাও, বেশি রিকভার করতে উল্টে দাও। তাহলে কি হবে, অ্যাডমিশন ওভার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্টিং ফি, দেখো অ্যাডমিশন ওভার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্টিং ফি। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্টিং। কত টাকা ছিল এটা, এটাও 5,000 টাকা, ব্যাস শেষ। এই ছিল, ঠিক আছে? তো এই ছিল অঙ্কটা, তো করিয়ে দিলাম অঙ্কটা। স্ক্র্যাপ আছে 4 নম্বর অঙ্কটা, 2024 জেনারেল। তাদের থেকে অঙ্কটা পেয়েছি তো 153 বার। 153 বার 4 অঙ্ক। ঠিক আছে বলি, কোশ্চেন করছি, হ্যাঁ ভালো করে শুনবি। এটা দেখ, জেনারেলের অঙ্কটা কত ভালো, জেনারেল অঙ্ক স্ক্র্যাপ দিয়েছিল, অনার্সের অঙ্ক স্ক্র্যাপ দেয়নি, তাই না? এই দেখ অঙ্কটা দেখ করছি, দেখ শোন। আ প্রোডাক্ট পাসড থ্রু টু প্রসেস এ এন্ড বি, মানে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে দুটো প্রসেসের মাধ্যমে। তাহলে আগের অঙ্কটা কটা প্রসেস ছিল বল, 3টে, আর এখানে দুটো প্রসেস। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার, তোকে কি তৈরি করতে বলেছে, প্রিপেয়ার করতে হবে প্রসেস এ অ্যাকাউন্ট আর প্রসেস বি অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে চল ওখানে আগে লেখ প্রসেস এ অ্যাকাউন্ট আর প্রসেস বি লেখ। লেখ প্রসেস এ অ্যাকাউন্ট, প্রসেস এ অ্যাকাউন্ট, আর কি লিখবে, প্রসেস বি। প্রসেস এ অ্যাকাউন্ট আর প্রসেস বি অ্যাকাউন্ট লিখে দিলাম, প্রসেস এ অ্যাকাউন্ট আর প্রসেস বি অ্যাকাউন্ট। এবার দেখ কি বলেছে, কোশ্চেন পড়ি, এবার কোশ্চেন পড়ি। আর কি বলেছিল, নর্মাল লস অ্যাকাউন্ট বলতে, পরে খুলবো নর্মাল লস অ্যাকাউন্ট, দরকার লাগে প্রসেস এ আর প্রসেস বি, মেইন নাম্বার কিন্তু প্রসেস এ আর প্রসেস বি, এটাই মেইন। নর্মাল লস হলো বাকি পরের ব্যাপার। নর্মাল লস দেখ, তুই যদি প্রসেস এ বি ভালো করে খুলতে পারবি নর্মাল লস পারবি না তো, ঠিক আছে? তো মেইন হচ্ছে প্রসেস, ঠিক আছে? তো কোনো কোনো অঙ্কে তো নর্মাল লস বলেই না বের করতে, ঠিক আছে? তো প্রসেসটা প্রতিটা অঙ্কেই বলে। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, তোকে ইনফরমেশন কি দিচ্ছে, একটা প্রোডাক্ট এর ইনফরমেশন দিচ্ছে আর একটা প্রোডাক্ট বি ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে?
অ্যাকচুয়ালি এটা প্রোডাক্ট এ প্রোডাক্ট বি লেখা হবে না, বুঝতে পারি তো। এটা হবে যে আগের বছর যে কোশ্চেন ছিল, কোশ্চেনটা তো ভুল ছাপানো ছিল। এটা প্রসেস এ আর প্রসেস বি হবে, ঠিক আছে। প্রোডাক্ট এ প্রোডাক্ট বি কি হবে? প্রোডাক্ট তো একটাই তৈরি করবো, একটা প্রোডাক্ট দুটো প্রসেসের মাধ্যমে হবে। অ্যাকচুয়ালি এটা প্রসেস এ, এটা প্রোডাক্টটা কেটে না প্রসেস করে দিচ্ছে, এটা প্রোডাক্টটা কেটে প্রসেস করে দিচ্ছে। তুমি ঠিক করে নে বইতে, প্রসেস এ আর এটা প্রসেস, ঠিক আছে। প্রোডাক্টটা কেটে প্রসেস করে দিই, তুইও করে দে, বইতে। আচ্ছা দেখ, এবার অঙ্কটা করছি, তাহলে বোঝা গেল কোশ্চেনটা। সবার প্রথম তোদের কাজ কি জানিস, যে অঙ্কটা করছি তা কিভাবে অঙ্কটা করছি, সবার প্রথম ইনপুটটা করছি। যেমন আগের অঙ্ক বলেছিলাম 5,000 ইনপুট, তো এই অঙ্কও বলবে ইনপুট, কত দেখ, ইনপুট কত দিয়েছে। আগের অঙ্কটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট লাগলো, এই অঙ্কটা অনেক স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে। ইনপুট কত দিয়েছি বল, মানে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য ইনপুট দিই, সবার প্রথম ইনপুট কাকে দেবো, প্রসেস এ কে দেবো। কত ইনপুট দিয়েছি বল, 40,000 ইউনিট ইনপুট দিয়েছি, 40,000 ইউনিট ইনপুট, ঠিক আছে। তাহলে লেখ, তো জানিস ইনপুট কোথায় বসবে, ডেবিট দিকে, তাই তো। ডেবিট থেকে লেখ টু ইনপুট কত দিয়েছি ইনপুট বল, 40,000 ইউনিট, ঠিক আছে। 40,000 ইউনিট ইনপুট দিয়েছি, ঠিক আছে। তো ইনপুট দিয়েছি মানে এত ইউনিট তৈরি করতে বলেছি, তাহলে ইউনিট তৈরি করতে বললে কি হবে, কাঁচামাল কিনতে হবে, কাঁচামাল লাগবে তো। ম্যাটেরিয়াল বল, কত ম্যাটেরিয়াল দিয়েছিস পর, 60,000। তাহলে অ্যামাউন্টের ঘরে লিখে দে, বুঝা গেল। বুঝতে পারলে কোনো ডাউট নেই। তুই, আমি বারবার বলছি রেট তুই ভাগ করতেও পারিস, না করতেই সেটা তোর ভাগ, ঠিক আছে। করলেও ভালো, না করলেও ভালো, না করলেও ভালো, না করলে আরো ভালো, ঠিক আছে। হয়ে গেল, বোঝা গেল কি বললাম, বোঝা গেল কি বললাম। আচ্ছা দেখ, ইনপুট হয়ে গেল। এবার দেখ কি বলেছিল, লেবার, বল, লেবার কত, লেবার 20,000 লেখ, লেবার 20,000 ওভার 14,000 লেখ, লেবার 20,000, লেখ, লেবার 20,000 লেখ, লেবার 20,000 আর লেখ ওভারে 14,000, লেবার 20,000 ওভার 14,000 লেখা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, লেবার 20,000 ওভার 14,000, ঠিক আছে। এবার দেখ, এবার আমাদের ওই সেই সুন্দর ওয়ার্কিংস, আগের অঙ্কটার মতন ওয়ার্কিংস করবো, ওয়ার্কিংস চলে যা, এখানে লেখ ওয়ার্কিংস লেখ, লিখে লিখবি কি বলতো প্রথমে, ওই যে ইনপুট, সবার প্রথম লাগবে ইনপুট, সবার প্রথম লাগবে ইনপুট। ইনপুট কত দিয়েছিলাম বল, দেখি ইনপুট কত দিয়েছিলাম, 40,000 ইনপুট দিয়েছিলাম, 40,000 ইনপুট দিয়েছিলাম, 40,000 লিখলাম, ইনপুট দিয়েছিলাম কত, 40,000, ঠিক আছে। এটা এর করছি না, এটা এর করছি, এখানে পাশে এ লিখে রাখ, উপরে এ লিখে রাখ, সাইডে এ লিখে রাখ, এর করছিস। ইনপুট করলাম কত, ইনপুট দিয়েছি 40,000, তাই তো। মাইনাস কর, মাইনাস নর্মাল লস, বল নর্মাল লস কত পার্সেন্ট বলেছিল, কত পার্সেন্ট বলেছিল, 10% বলে নর্মাল লস। তাহলে 40,000 10% করলে কত হয়, 4,000 লেখ, 4,000, 40,000 10% করলে হয় 4,000 লেখ, তাহলে কত হলো 36,000। এটাকে কি বলা হয় বল, এক্সপেক্টেড আউটপুট। টার্ম গুলো মনে রাখবি, হ্যাঁ, এটাকে বলা হয় এক্সপেক্টেড আউটপুট, ঠিক আছে। এবার বল, এত তুই বুঝতে পারছিস তো। অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে কোশ্চেন পড়ে বল, অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে, 35,000, একদম ঠিক বলেছি, 35,000। তার মানে আমি এক্সপেক্ট করেছিলাম 36 বেরোবে, কিন্তু বেরিয়েছে 35। তাহলে বাকি 1,000 টাকা কি হয়েছে বল, অ্যাবনর্মাল লস। এই তো শিখে গেছিস, অ্যাবনর্মাল লস 1,000। তাহলে এটা ওখানে বসা, ইউনিট গুলো ধরে ধরে বসা, কি বসা। এই দেখ নর্মাল লস, কে দিকে লেখ, নর্মাল লস বাই নর্মাল লস লেখ, কত বের করলাম বল, 4,000 না। আর অ্যাবনর্মাল লস কে লেখ, বাই অ্যাবনর্মাল লস কত বের করলাম, আচ্ছা, বাই অ্যাবনর্মাল লস 1,000, ঠিক আছে। আর মনে কর প্রসেস এ এর কাজ কমপ্লিট করে কাকে দিয়ে দেবে, বি কে দিয়ে দেবে, তাহলে কি লিখবো, বাই প্রসেস, লেখ বাই প্রসেস বি, লেখ বাই প্রসেস, বলছি বাই প্রসেস বি, ঠিক আছে তো। এবার শোন, বাই প্রসেস বি লিখলাম তো, কত, মানে কি লিখতে হয় জানিস তো, এখানে কি লিখতে হয়, আউটপুট। প্রসেস বি তে কি লিখবো, কতটা আউটপুট, মানে প্রসেস এ, প্রসেসের আউটপুটটাই তো প্রসেস বি কে দেবো, তাই তো। তো এখানে ব্যাকেটে অনেকে লিখে ট্রান্সফার, লিখে, ঠিক আছে। কেউ লিখে না, কোনো সমস্যা নেই, না লিখলো সিলভার লিখে, অনেকে লিখে অ্যাকচুয়াল আউটপুট লিখে, অনেকে অ্যাকচুয়াল আউটপুট লিখে রাখে। তাহলে বল আমার আউটপুট কত হয়েছে বল, কোশ্চেন পড়ে বল, আউটপুট কত বল, আউটপুট 35,000, এখানে 35,000, কি রে রিপয়েন্ট, বুঝতে পারছিস তো। এটা তো আগের মতনই অঙ্ক হলো, শুধু আগের অঙ্কটায় স্ক্র্যাপ বলেনি, এই অঙ্কে স্ক্র্যাপ বলেছে, বল বল এই অঙ্কে স্ক্র্যাপ কত বলেছে বল, স্ক্র্যাপ, এই দেখ স্ক্র্যাপ কোথায়, স্ক্র্যাপ এই দেখ স্ক্র্যাপ কত, এই যে 1 টাকা, স্ক্র্যাপ ছিল 1 টাকা। তার মানে এইটা বেচে আমি কত পেতে পারি, এটা মার্কেটে বেচে
1 টাকা পেতে পারি, ঠিক আছে, 1 টাকা, 1 টাকা, ঠিক আছে। তাহলে এই যে নর্মাল লস 4000টা ইউনিট, 4000 ইউনিট তো মার্কেটে মধ্যে কত করে পেতে পারি আমি? 1 টাকা পেতে পারি। তাহলে এখানে লিখবো, রেটে লিখবো 1 টাকা, তাহলে হলো 4। বুঝতে পারলি তো? যেটা আগের অঙ্কে আমি লিখতেই পারলাম, কেন ছিলই না তো। বুঝতে পারলি? 4000টা 1 টাকা করে কত হলো বল? 4000 টাকা। এবার দেখ ওয়ার্কিংস করতে হবে তো বার, কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট বের কর। নিচে লেখ কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট। ফর্মুলা কি শিখালাম বল কস্ট পার ইউনিটের? টোটাল কস্ট, টোটাল কস্ট, ফর্মুলা লেখ টোটাল কস্ট, টোটাল কস্ট লেখ, ফর্মুলা লেখ টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ, মাইনাস স্ক্র্যাপ। তুই বড় ফর্মুলা ইউজ করতে হবে না, ভ্যালু ফিগার দেখলেই মনে পড়বে। টোটাল কস্ট থেকে স্ক্র্যাপ বাদ দেবো, টোটাল কস্ট থেকে স্ক্র্যাপ বাদ দেবো, ডিভাইড বাই এক্সপেক্টেড আউটপুট, এক্সপেক্টেড আউটপুট, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। প্রথমে লিখবো এ, তাই তো? দেখ আমি আবার তোকে বুঝিয়ে দিচ্ছি এটা কি করে ফর্মুলাটা মনে রাখতে হয়। দেখ এদিক টাকা, যদি তোরা নিজে করলে কর, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রসেস এ, প্রসেস এই, প্রসেস এটা তৈরি করতে খরচা কত হয়েছে? 60, 20, 80 আর 14, 94, তাই তো? 94 খরচা হয়েছে, যার মধ্যে 4000 টাকা তুই রিকভার করে ফেলেছিস। তাহলে খরচা কত হলো? 90,000, 90,000 টাকা দেখাতে হবে। কি দেখাবো এখানে বল? এখানে লিখবো 94,000, লেখ 94,000 মাইনাস 4000, 90,000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে তো? আর এই 90,000 টাকা খরচা হলো, আমি কতটা আউটপুট এক্সপেক্ট করেছিলাম বল? 36,000, 36,000। তাহলে 90,000 বাই 36,000 কত দেখি? হ্যাঁ হ্যাঁ, 2.5, এটা হয়ে গেল কস্ট পার ইউনিট বেরোলো কত? 2.5, বুঝলি? কস্ট পার ইউনিট 2.5। তাহলে বুঝলি আগের অঙ্কের স্ক্র্যাপ ছিল না, অঙ্কের স্ক্র্যাপ পেয়ে গেলি 2.5। তাহলে এখানে লিখবো 2.5, এখানেও লিখবো 2.5, কাজ খাতাম, ঠিক আছে তো? এবার 1000-এর সঙ্গে 2.5 করলে কত হবে? 2500। আর 35,000-এর সঙ্গে 2.5 করলে কত হচ্ছে ভাই? দেখ করে দেখ। 87,500, দু সাইড যোগ কর, ট্যালি হবে, ট্যালি তো হতেই হবে, ট্যালি তো হতেই হবে। 4000 আর এদিকে কত? 60, 20, 80 আর 14, 94,000। এদিকেও তো 4000, 4000 না, 40,000, 40,000, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। 40,000 আর এদিকে হচ্ছে 94,000। তুই বুঝলি প্রসেস এ কমপ্লিট, দেখেছিস তো? স্ক্র্যাপ আগের অঙ্কে স্ক্র্যাপ ছিল না, স্ক্র্যাপ ছিল, পেয়ে গেলি। এবার প্রসেস বি করবো, প্রসেস বি করবো, কি করবো দেখ, এখানে বাই বি ছিল, বাই বি ছিল, তাহলে বিতে কি হবে? টু প্রসেস এ, নেক্সট টু প্রসেস এ। কত ছিল? 35,000 2.5 টাকা করে, 87,500। 35,000 2.5 টাকা করে কত হলো বল? 87,500। এবার দেখ আর কি কি ছিল। ম্যাটেরিয়াল ছিল, দেখ লেটকু ম্যাটেরিয়াল 6,000 টাকা। টু লেবার কত? 24,000 টাকা। তারপর কি ছিল? টু ওভারহেড, কত ছিল? টু ওভারহেড 17,200 টাকা। ঠিক আছে, এবার আবার ওই ওয়ার্কিংসটা করবো, তো পাশেই করলি না? এ হলো, এখানে বি হলো, তাহলে কি আমার ভালো হলো না? দেখ এখানটা এরকম তোরা পরীক্ষা না করলে টাইমটা বলছি যাবো। এই দেখ এখানটায় করে দিলাম এ, আর পাশে করে দিলাম বি, তাহলে বারবার লিখতে হলো না? রে বারবার লিখতে হলো না? এর পাশে বি করে দিলাম, বুঝিস তো? ইয়ে ডিফারেন্স দেখলি? এর পাশে বি করে দিলাম। বলতো ইনপুট কত বলেছিল? ইনপুট 35,000, ইনপুট 35,000। নর্মাল লস কত বলেছিল অঙ্কে? নর্মাল লস 4%, তাহলে 35,000 4% গুলো কত হয় বল? 1400, 1400, 1400। তাহলে 35,000 থেকে 1400 বাদ দে, 33,600 হচ্ছে এক্সপেক্টেড আউট। আর অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছিল? 34,000। তাহলে কত? 400 হচ্ছে অ্যাবনর্মাল গেইন। 400 কি বেরোলো বল? অ্যাবনর্মাল গেইন, ঠিক আছে? 400 বেরোলো কি? অ্যাবনর্মাল গেইন, ঠিক আছে? এবার ওয়ার্কিংস করবো বি, আচ্ছা পরে করবো, পরে করবো, আগে এটা বসিয়ে নিয়ে গেল। নর্মাল লস বেরোছিল 1400, তাহলে কেইট দিকে লিখ বাই নর্মাল লস 1400।
1400। স্ক্র্যাপ কত করেছিল বল? প্রসেস বি স্ক্র্যাপ 2 টাকা করে, 1400 ইন্টু 2 করলে কত হবে? 2800। আর প্রসেস বি কোথায় চলে যাবে? এটা বাই ফিনিশ স্টক, কেনে বাই ফিনিশ স্টক লেখ, গুড স্টক একই জিনিস। কত হবে এখানে? 34,000। ঠিক আছে, আর অ্যাবনর্মাল গেইন করতে হয় ডেবিট থেকে হবে। কত হলো? 400 ইউনিট। রেটটা বার করতে হবে। কি করবো? টোটাল কস্ট, টোটাল কস্ট কত দেখ, ক্যালকুলেটর কর। এই 87,500 আর 6,000, 93,500। 93,500 যোগ 24,000 যোগ 17,200 কত হচ্ছে? 1,34,700, তাই তো? টোটাল খরচা হলো 1,34,700। তার মধ্যে রিকভার করেছিলাম কত? 2800 না? রিকভার করেছিলাম কত? এই যে রিকভার করেছিলাম কত? 2800 টাকা। মাইনাস কর 2800 ডিভাইডেড বাই এক্সপেক্টেড আউটপুট কত ছিল? এক্সপেক্টেড আউটপুট 33,600 ভাগ কর। 134,700 মাইনাস 28,000 ডিভাইডেড বাই 33,600 কত হচ্ছে? 3.175, তাই তো? 3.175 এরকম কিছু একটা বেরিয়েছিল, ঠিক আছে? কত বেরিয়েছিল? দেখছি 1,34,700 মাইনাস ওটা 2800 ছিল, 28,000 লিখে রাখছি। 1,34,700 মাইনাস 2800 ডিভাইডেড বাই 33,600, 3.925। 3.925, ঠিক আছে? হ্যাঁ 925 লিখলাম। এবার এই দুটো ঘরে বসা, 3.925 আর এখানে বসাবি 3.925, ঠিক আছে তো? কিন্তু এটা কিন্তু অ্যাপ্রক্সে বেরিয়েছিল, অর্থাৎ ক্যালকুলেট যেটা বেরিয়েছিল ওটা বুঝবো না, ওই যে যতটা বেরিয়েছিল তার সঙ্গে পুরো 34,000 গুণ কর। কত বেরোচ্ছে? 1,33,470, ঠিক আছে? 1,33,470, ঠিক আছে? টোটাল করে কত হচ্ছে? 35,400। এই দিকে টোটাল কর 35,400। 133,470 প্লাস 2,800 কত হচ্ছে? 1,36,270। তাহলে 1,36,270 মাইনাস কর, মাইনাস 87,500 মাইনাস 6,000 মাইনাস 24,000 মাইনাস 17,200 কত হচ্ছে? 1,570, ঠিক আছে? 1,570, ঠিক আছে? সব তাই বেরিয়ে গেছে। তাহলে বুঝতে পারলি আগের অঙ্কটা স্ক্র্যাপ ছিল না, এই অঙ্কটা স্ক্র্যাপ ছিল। স্ক্র্যাপ থাকলে আর না থাকলে চেঞ্জটা বুঝতে পারছিস কি হয়েছে? কোনটা বল? 1,570। বুঝলি এতদিন? এতদিন বুঝতে পারছিস তো? এবার তোকে আর একটা অ্যাকাউন্ট খুলতে বলি। তোকে যেই অঙ্কে যেটা লিখতে বলেনি সেটা খুলবি না। যেমন এই অঙ্কে অ্যাবনর্মাল লস অ্যাবনর্মাল বলেনি, সবাই তোকে বলে, তোকে বলেছে কি নর্মাল লস, নর্মাল লসই খুলে দেবো, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল লস। বুঝতে পারছো অঙ্কটা? কিছু নেই কিন্তু অঙ্কটার মধ্যে, এই একটা অঙ্ক, এই প্রসেস চ্যাপ্টার না আর একটা অঙ্ক করে চ্যাপ্টারটা শেষের যে এক্স ধরে একটা প্রসেস হয়, এক্স ধরে, ঠিক আছে? ওটা ওটা পরের ক্লাসে করো, ওখানে বেসিক অঙ্কগুলো তোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে তো? ডেবিট ক্রেডিট, তাহলে ওখানে কি ছিল? প্রসেস এ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ছিল না বাই নরমাল লস, দেখ বাই নরমাল লস, তাহলে নরমাল লসের ডেবিটে বসা,
টু প্রসেস এ অ্যাকাউন্ট, টু প্রসেস এ অ্যাকাউন্ট, লেখ টু প্রসেস এ অ্যাকাউন্ট, টু প্রসেস এ অ্যাকাউন্ট। কত ইউনিট ছিল? 4000 ইউনিট না রে? 1 টাকা করে 4000 হয়ে গেল। ঠিক আছে, 4000 ইউনিট 1 টাকা করে 4000। কোশ্চেন বই আর দেখতে হবে না, তুই যা খাতা দেখ, খাতা যা আছে সব খাতায় আছে। ঠিক আছে, অ্যাকাউন্টের নামটা প্রসেস এ অ্যাকাউন্ট লিখলাম। এবার প্রসেস বি, প্রসেস বি তে চলে যায়। প্রসেস বি দেখ এইট দিকে লেখা ছিল বাই নরমাল লস, বাই নরমাল লস কত? 1400, 2 টাকা করে 2800। তাহলে টু প্রসেস বি অ্যাকাউন্ট 1400, 2 টাকা করে কত লিখলাম? 2800। আগের অঙ্কটা নরমাল লস করতে পারি, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা বল এই দুটো প্রশ্নে কিন্তু কারো সমস্যা নেই, তো নরমাল, এটা নরমাল দেখে দেখে বুঝতে হবে। ঠিক আছে, বোঝা গেল তো? এই বুঝতে পেরেছিস তো? বুঝেছিস? সবাই প্রত্যেকে বুঝেছিস? প্রত্যেকে বুঝেছিস, বাহ ভেরি গুড। শোন, এবার আমাকে বল কোন প্রসেসে গেইন হয়েছিল? প্রসেস বি তে গেইন হয়েছিল, তাই তো? প্রসেস বি তে গেইন হয়েছিল, আর প্রসেস এ তে কোনো গেইন হয়নি। প্রসেস এ লস হয়েছিল। এদিক শোন, যেটা লিখছি বাই, এখানে লিখছি বাই, দেখবি বাই কস্ট লেজার কন্ট্রোল, লেখ প্রত্যেকে লেখ বাই কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, লেখ বাই কস্ট লেজার কন্ট্রোল। ঠিক আছে, কি লিখলাম? বাই কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, লেখ বাই কস্ট লেজার কন্ট্রোল। এই কস্ট লেজার কন্ট্রোল মানে এই জিনিসটার মানেটা বুঝে নে, লিখতে হবে কিন্তু কস্ট লেজার কন্ট্রোলই, মানে এটা মানে বাই ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে বাই ব্যাংক আর কিছু না। বাই ক্যাশ বা ব্যাংক, ঠিক আছে তো? বাট তুই ক্যাশ বা ব্যাংক লিখতে পারিস না, কস্টিং এর ভাষায় ওটাকে কস্ট লেজার কন্ট্রোল বলে। ঠিক আছে তো? এটা লিখতে হবে। তুই বাই ক্যাশ বা ব্যাংক লিখতে পারিস, লিখতে পারিস। লিখলে হয়তো কি কি করবে বলতো, একটু নাম্বার কেটে দেবে, নাম্বার কেটে দেবে। মানে এটা মানে ক্যাশ বা ব্যাংক, মানে এই যে ধর আমার তো নর্মাল লস হলো 4000 ইউনিট, আবার এখানে 1400 ইউনিট, এবার মার্কেটে বেচে কিছু স্ক্র্যাপ পেয়েছিলাম না, এর মধ্যে ওটাই লিখবো কতটা স্ক্র্যাপ পেয়েছিলাম। বুঝতে পারলি তো ব্যাপারটা? মানে আলটিমেটলি কি বলতে পারি, কস্ট লেজার কন্ট্রোল মানে কিছুই না, ব্যাংক অ্যাকাউন্ট। বোঝা গেল তো কি বললাম? মানে তুই কখনো ভুলিয়ে ফেলিস না যে কি জিনিসটা কি, কস্ট লেজার কন্ট্রোল মানে ব্যাংক। ঠিক আছে তো? আচ্ছা দেখ, এবার দেখ এখানে লিখবো এ, এখানে লিখবো এ, আর লিখবো বি। শুধু একটা জিনিস মাথায় রাখবি, কোন পয়সা গেইন হয়েছে, এটাই খুব ভাইটাল জিনিস এটা করার জন্য। কোন পয়সা গেইন হয়েছিল আমাকে বলতে, এ না বি? বি তে গেইন হয়েছিল, বি তে গেইন হয়েছিল। আমি আগের অঙ্কটা করার সময় একটা কথা বলছিলাম, মনে পড়ে? অ্যাবনর্মাল গেইন হলে কার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়? নরমাল লস। নরমাল লস, দেখ আগেটা লিখেছিলাম অ্যাবনর্মাল গেইন হলে কার সাথে অ্যাডজাস্ট করতে হয়? নরমাল লসের সাথে অ্যাডজাস্ট করতে হয়, নরমাল লস। তাহলে এখানটায় কি লিখবো বুঝতে পারছিস তো? এদিক তাকাবি, এখানে লিখবো বাই, এর নিচে লিখবো বাই অ্যাবনর্মাল গেইন, লিখবো বাই অ্যাবনর্মাল গেইন, বাই অ্যাবনর্মাল গেইন। কারণ কি বললাম, অ্যাবনর্মাল গেইন কার সাথে অ্যাডজাস্ট করতে হয়? নরমাল লসের সাথে, নরমাল লসের সাথে অ্যাডজাস্ট করতে হয়। কি বললাম আবার বলছি, বারবার বলছি, লিখে রাখতে পারিস যদি মনে ভুলে যাস। যদি ভুলে যাওয়ার অভ্যাস থাকে তাহলে লিখবি অ্যাবনর্মাল গেইন নরমাল লসের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। ঠিক আছে, অ্যাবনর্মাল গেইন নরমাল লসের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। বলা মানে অ্যাবনর্মাল গেইন কত ইউনিট ছিল? অ্যাবনর্মাল গেইন কত ইউনিট ছিল? 400। এখানে লিখলাম 400 ইউনিট। কি লিখলাম বল? 400 ইউনিট। কি বললাম বল? অ্যাবনর্মাল কত লিখলাম? 400 ইউনিট। ঠিক আছে তো? ও বললো অ্যাবনর্মাল গেইন 400 ছিল, 400। তার মানে আমারটার প্রসেস বি তে টোটাল টোটাল নরমাল লস কত হয়েছে? প্রসেস বি টোটাল নরমাল লস কত? 1400। এই 1400 এর মধ্যে 400 তো গেইন হয়ে গেছে, 1400 মধ্যে 400 গেইন হয়েছে। তাহলে এই প্রসেস বি তে বাকি 1000 লিখলাম। ঠিক আছে তো? প্রসেস বি তে 1000 লিখলাম। দেখ ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে। আমি যেটা বলার চেষ্টা করছি, অ্যাবনর্মাল গেইন কাকে দিয়ে অ্যাডজাস্ট করতে হয়? নরমাল লস দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। তার মানে অ্যাবনর্মাল গেইন কত ছিল? 400। এখানে লিখলাম 400। তাহলে 1400 এর মধ্যে 400 অ্যাবনর্মাল গেইন, তাহলে বাকি 1000 টা কি হচ্ছে? নরমালি মার্কেটে বেচে টাকা পেয়েছে, নরমালি 1000 টা স্ক্র্যাপ পেয়েছিস। নরমালি মানে তোর 1400 ইউনিট নরমাল লস হয়েছে, তার মধ্যে 400 টা গেইন হয়েছে। ঠিক আছে, তাহলে বাকি 1000 টা মালের স্ক্র্যাপ পেয়েছিস। ঠিক আছে, 1000 টা স্ক্র্যাপ পাবি। হ্যাঁ, স্ক্র্যাপ কত করে ছিল বলতো বিতে? 2 টাকা করে। 2 টাকা করে। দেখ 1000 ইনটু 2 2000 টাকা। 1000 ইনটু 2 2000 টাকা। ঠিক আছে, 1000 ইনটু 2 2000 টাকা। এবার বল প্রসেস এ তে কতগুলো লস হয়েছিল? নরমাল লস 4000। এর তো কোনো গেইন হয়নি, তাহলে পুরোটাই টাকা পেয়ে যাবি স্ক্র্যাপ। ঠিক আছে তো? তাহলে কত লিখবো? 4000 ইউনিট, 4000 ইউনিট 1 টাকা করে 4000। ঠিক আছে তো? সোজা গেল তো? আর এই যে অ্যাবনর্মাল গেইন লিখবো 400 ইউনিট।
ঠিক আছে 400 ইউনিট, কিন্তু ওর স্ক্র্যাপ কত ছিল? স্ক্র্যাপ প্রসেস বির স্ক্র্যাপ কত করেছিল? 2 টাকা 5 2 টাকা করে। তাহলে 400 ইন্টু 2 800 টাকা। মোট কথা অ্যান্সার তোর এই বেরোবে। এটাই হচ্ছে তোর করে দেখাটা। এটাই তুমি করে দেখাটা কিছু 5400 আর এখানে 6800। দেখ দু সাইড ট্যালি করে গেছে। ঠিক আছে, দু সাইড ট্যালি করে গেছে। নরমাল জিনিস একদম মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে। তোকে যদি নরমাল লস অ্যাকাউন্ট খুলতে বলে তোকে মাথায় রাখতে হবে তোর কোশ্চেন কি অ্যাবনর্মাল গেইন বেরিয়েছিল? হ্যাঁ বেরিয়েছে। অ্যাবনর্মাল গেইন অলওয়েজ অ্যাডজাস্টেড নরমাল লস। আর কিছু এই ছিল।